শুরু করো। নাম বলো দাদা। আমার নাম প্রসেনজিৎ রায়। আচ্ছা, তোমার স্কুলের কিছু দাদা স্মৃতি যেগুলো আছে মনে, সেগুলো একটু বলো শুনি। এই তেহট্ট হাই স্কুলে আমি আমার জামাইবাবুর সঙ্গে আসি। আমার জামাইবাবু হচ্ছে দিলীপ বাগচি। উনি হেডমাস্টার হয়ে এখানে আসেন। প্রথমে আমরা ছিলাম বর্ধমান, তারপরে মেদিনীপুর, তারপরে আমরা এখানে আসি। আর জামাইবাবু যেখানে গিয়েছেন, মানে আমার জামাইবাবু বলতে দিলীপ বাগচি কথা বলছি, সেখানে আমি ওনার কাছে থেকেই মানুষ। আর উনি যখন এখানে আসেন তখন আমাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এখানে আমি পড়েছি। আর আমার এই স্কুল, এত জায়গায় ছিলাম আমরা, এত ডিস্ট্রিক্ট ঘুরেছি, কিন্তু তেহট্ট হাই স্কুলের মতো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পঠন পাঠন, সর্বোপরি শিক্ষক শিক্ষয়িত্রী যারা ছিলেন তারা আমাদের নমস্য ব্যক্তি। বিশেষ করে মনে পড়ে আমার কান্তবাবুর কথা। উনি আমাদের পড়াতেন বন্ধুর মতো। আর একজন আছেন, তিনি হয়তো এখন আমাদের ছেড়ে চলে গেছেন, কমলেন্দুবাবু। এই কমলেন্দুবাবুর কথা না বললেই নয়, কারণ আমি একটা 18 বছর বয়স, সেই সময় আমাদের একটা কবিতা ছিল, উনি আমাদের পড়ালেন ক্লাসরুমে। আমি সেটাকে উনি বললেন যে এটা লিখে নিয়ে আসতে হবে। আমি লিখলাম। লিখে উনি কী করলেন না, উনি বললেন যে প্রসেনজিৎ তুমি একটু স্টাফ রুমে দেখা করো। আমি ভাবলাম যে আমি তো কোনো অন্যায় ফন্যায় করিনি, স্যার আমাকে এরকম ডাকছেন কেন? এবং যাইবো বললো তুই যা, কমলেন্দুবাবু তো ডাকছেন। আমি গেলাম। খুব ভালো লাগলো। কমলেন্দুবাবু বললেন যে তুমি আমার থেকে অনেক সুন্দর বলেছো এবং যা লিখেছো এটা কিন্তু আমি সবাইকে পড়িয়ে শোনাবো। এবং উনি শুনিয়েছিলেন স্টাফ রুমে। আমার খুব ভালো লেগেছে। আর বিশেষ করে আমি তো খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমরা স্পোর্টস জগতের মানুষ। আমি চেষ্টা করেছিলাম খেলাধুলার মাধ্যমে তেহট্ট স্কুলকে একটা অন্য জায়গায় নিয়ে যাব। কিন্তু আমি 5 থেকে তো পড়িনি, আমি 11-12টা এখানে চান্স পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম। তাই আমি কিন্তু এখান থেকেই বড় হয়েছি এবং স্পোর্টস জগতেই সঙ্গেই আমার বেশি পরিচিত। কারণ আমি এখান থেকেই উঠেছি। নদিয়া ডিস্ট্রিক্ট আমরা দীর্ঘদিন, অর্থাৎ কন্টিনিউ 7 বার আমরা কিন্তু চ্যাম্পিয়ন। আমার বন্ধু ছিল চঞ্চল রায়, ও কিন্তু আমার ফ্রেন্ড। আর দুজনেই কিন্তু আমরা তেহট্ট স্কুলটাকে অন্য জায়গায় নিয়ে গেছি। চঞ্চলদা বলতে সন্তুদা আমাদের, তাই তো? সন্তুদা এখন যার ছেলে উচ্ছল। আচ্ছা। উচ্ছল আমাদেরই এই ক্যাম্প থেকেই উঠে উচ্ছল এখন কিন্তু অন্য জায়গায় চলে গেছে, কিন্তু এই মাঠে ছিল, কিন্তু এখন বাড়ি চলে গেল। আর কি না, এই যে খেলার জগৎ, আমরা আগেই বললাম যে পড়াশোনায় তো অতটা আমরা মেধা ছিলাম না, কিন্তু আমি চেষ্টা করেছিলাম এই খেলার তেহট্ট স্কুলের এই মাঠ থেকে আমরা চাকরিটা নেব। হয়েছিল আমার সাব ইন্সপেক্টর চাকরি। আমি যখন সল্টলেক স্টেডিয়ামটা উদ্বোধন হলো, তখন আমাদের মন্ত্রী ছিলেন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। উনি বলেছিলেন এই ট্রাকে যারা ফার্স্ট হবে তাকে আমি অ্যাডিডাস শু দিয়ে আমি তাদের সম্বর্ধনা দেবো। আমি কিন্তু সেখানে ফার্স্ট হয়েছিলাম এবং 21 ডেট টাইম করে আমি কিন্তু একটা দারুণ পর্যায়ে গিয়েছিলাম। সেই সোর্সে আমার কিন্তু সাব ইন্সপেক্টর চাকরিটা হয়েছিল। দুর্ভাগ্যবশত কিন্তু আমি চাকরিটা পাইনি, কারণ জানি না কী ব্যাপার। ফোনটা তখন এত মোবাইলের যুগ ছিল না। পরে জানতে পারলাম ব্যাক ডেটে থানা থেকে গাড়িটা আসছে আমাদের কোয়ার্টারে। তখন আমি যেহেতু জামাইবাবু হাই স্কুলে হেডমাস্টার সাহেব কোয়ার্টারেই থাকতাম, গাড়িটা আসছে কী ব্যাপার না তোমার চাকরি আছে, তুমি ইমিডিয়েট ব্যারাকপুরে যাও। কাগজটা দেখলাম তো ব্যাক ডেট হয়ে গেছে, তবু আমি গিয়েছিলাম, কিন্তু আমার চাকরিটা হয়নি। আজও আমার সেই দুঃখটা রয়ে গেছে। চাকরি আমি একটা করছিলাম, সেটা 500 শিক্ষক, ফিজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমি ওটা পেয়েছিলাম মুর্শিদাবাদে। তা যাই হোক, আমার স্কুল, আমি কিন্তু এখনও মাঠ নিয়ে পড়ে থাকি। আমার স্কুলের ছাত্রছাত্রীরাই কিন্তু এখানে প্র্যাকটিস করে, আমি তাদেরকে কিন্তু তুলে ধরি এবং তারাই কিন্তু আজকে এই ভারতীয় সৈনিক বিভাগে কিন্তু অনেকে চাকরিরত। আজকে উচ্ছল দেখুন, আজকে উচ্ছল কোথায় নিয়ে গিয়েছে। আজকে সে কিন্তু সর্বভারতীয় পর্যায়ে আজকে সে ব্রোঞ্জ মেডেল পেয়ে কিন্তু গর্বের বিষয় আমাদের। হ্যাঁ, ও আমাদের গর্ব, স্কুলের একটা গর্ব। সৌরাশী সালদার, সেও কিন্তু আমাদের গর্ব। সেও কিন্তু আমাদের ইস্টজোন করেছে, স্টেট মিট করছে। আরও আছে অনেকে, যেমন ফুটবলে অনুপম দা আছে। অনুপম দা কিন্তু জাতীয় স্তরের প্লেয়ার।
এরকম আমরা অনেক ছেলে মেয়ে তৈরি করে আমাদের তেহট্ট স্কুলকে কিন্তু গৌরবান্বিত করেছি। ভালো লাগে। আর তেহট্ট স্কুলে বর্তমানে যারা শিক্ষক আছে, হয়তো আমাদের সঙ্গে তাদের পরিচয় অতটা নেই, কিন্তু হেডমাস্টার সাহেব যিনি আছেন মানিকবাবু, তার সঙ্গে কিন্তু আমাদের হার্দিক সম্পর্ক, মানে হৃদয়ে যেন একটা টান কিন্তু ওনার সঙ্গে আমাদের রয়ে গেছে। উনি কিন্তু হাসি খুশি মানুষ, খুব ভালো লাগে যে উনি সবাইকে নিয়ে থাকেন এবং আমাদের ভালোবাসেন খুব, এই আর কি। আর স্কুলের 75 বছরে অবশ্যই আসবে দাদা, আর 75 বছরের শুভকামনা সবাইকে একটু বলো আর কি, সবাইকে আসার জন্য একটু আমন্ত্রণ। হ্যাঁ, এই আমাদের 75 বছর হচ্ছে। দেখুন, স্কুলটা আমাদের সবারই, সার্বিকভাবে আমাদের সবাইকে একটু দেখভাল করতে হবে যাতে স্কুলটা উন্নতি হয়। আর আমাদের শিক্ষকরা তো সবাই সত্যিই ভালো, কারণ এখানকার মাস্টারমশাইরা এবং দিদিমণি যারা আছেন তারা কিন্তু দরদ দিয়ে পড়াশোনা করান এবং মানে সুযোগ্য ছাত্র ছাত্রী তৈরি করে। এখান থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্পোর্টস জগতে অনেকে গিয়েছে যারা এই স্কুলের স্টুডেন্ট। এবং আমি জানি না আশেপাশে কোনো স্কুলের স্টুডেন্ট স্পোর্টস কোটায় বা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এত বড় বড় জায়গায় তারা অংশগ্রহণ করেছে। আমার মনে হয় নদিয়া ডিস্ট্রিক্ট খুঁজলে খুবই কম পাওয়া যাবে তেহট্ট হাই স্কুলের মানে থেকে যারা উঠেছে। ধন্যবাদ। আর আমার সাথে বাবলাদাও আছে। বাবলাদা কিছু অসম্পূর্ণ কথাবার্তা, সেগুলো বাবলাদা এখন বলবে, আগের দিনে ঠিকঠাক গুছিয়ে বলতে পারেনি। বাবলাদা, তা অসম্পূর্ণ কথাবার্তাগুলো ক্লিয়ার করো। অসম্পূর্ণ কথা বলতে যেগুলো সত্যি কথাই মনে পড়ছিল, সেদিন আমার ভাই দীপঙ্করের ক্যামেরায় বলা হয়নি, হয়ে ওঠেনি। কিছু কিছু জিনিস তৎকালীন সময়ে যে আমরা যে টিমগুলো নিয়ে তেহট্ট স্কুল যেত, কিছু কথা মনে পড়ে অখিলবাবু এবং ধীরেনবাবুর কথা। না, আমাদের কিন্তু নিয়ে যেতেনই তারা, যেখানে খেলা হয়েছে সেখানেই তারা দুজন আমাদের একদম সহযোগী সহচরী হয়ে নিয়ে গিয়েছেন আমাদেরকে, এবং ভালোবেসে তাদের মতো করে আমাদেরকে ভেবে নিয়ে তারা কিন্তু আমাদের খেলিয়ে নিয়ে এসছেন। হয়তো জয়লাভ করেছি, কখনো হয়তো হেরে গিয়েছি, হেরে যাওয়ার পরও কিন্তু তারা সত্যিই আমাদেরকে সেই চোখে দেখেনি, বলেছে যে আবার পরের বার হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব মনে পড়ে। তাছাড়াও কিছু কিছু ছেলে যাদের কথা সেই সময় মনে ছিল না। আমি এর আগের দিন বলেছিলাম যে 4 ফুট 10 যে টুর্নামেন্টটা হয়েছিল, কাল গৌতমও বলছিল চলছিল, সেই সময়ে পরেশের কথা বলেছিলাম। দিলীপ আচার্যও ছিল সেই টিমে, সঞ্জয় মহন্ত ছিল, তন্ময় মদক ছিল, খগেন প্রামাণিক ছিল, সুজিত ছিল। আর সেই সময় একটা মজার একটা ঘটনা ঘটেছিল, গোলকিপার খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই টিমটায় গোল সামলেছিল বর্তমানে বাজারে অলংকার দোকান করে বসেছে অনুপ দত্ত। তো ওকে একদম সাংঘাতিক 3 দিনের মধ্যে আবিষ্কার। ছেলেটি সবে ওই বাগাখালি থেকে এসে এখানে ভর্তি হয়েছিল, তারপর ও কিন্তু গোল সামলেছিল। মনে পড়ে এগুলো খুব অসম্পূর্ণ কথা। আমার মনে হয়েছিল যে ভাই দীপঙ্করকে ডেকে বলবো। তো অনুপ কিন্তু আমাদের গোলে ছিল তৎকালীন সময়। আর তারপরে যে ঘটনাটা ঘটে সেটা আবার একটুখানি বলি। ওই টিমটা, যে টিমটার কথা বলছিলাম, গৌতমবাবুর মুখে আমরা শুনেছিলাম যে আমাদের টিমটা হয়তো সেরা টিম, সেই টিমে এরশাদ বলে একজন ছিল বালিউডের, সে এখন বর্তমানে আর্মিতে আছে, সাংঘাতিক প্লেয়ার। আমাদের আকবরদা ছিল, আকবরদা আমার বাড়ি গোবিন্দপুরে বাড়ি, আকবরদা আমাদের টিমে ছিলেন। ব্রজরাজ ছিল, আর এদিকে অনুপ ছিল, অনুপ কুলগাছি। আর ওই টিমের গোলকিপার ছিল অনুজ রায়, অর্থাৎ ওই আমাদের কুলগাছির ছেলেটি। তো ও কিন্তু লম্বা চওড়া, ওর জন্যই সেমিফাইনাল থেকে ফাইনালে উঠি আমরা সিদ্ধেশ্বরী মাঠে, যেটা খুব সাংঘাতিক। ডালিম ঘোষের গোলে সমতা ফেরায়, তারপর ট্রাইব্রেকারে পলাশিপাড়াকে হারায়। ওই অনুজ কিন্তু 2টো সেভ দিয়েছিল। এত খুব লম্বা চওড়া ছেলে, খুব সুন্দর খেলা ওর উপহার দিয়েছিল। আমরা কিন্তু একদম টিম গেম ছিল। তো অনুপ আমাদেরকে খুব হেল্প করেছে, অনুপের কথা বলতেই হয় বারবার। আর ফাইনালে তো আমরা ওইভাবে জিতেছিলাম।
তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেখানে সবাই মোস্ট প্রবাবলি সবাই শুধুমাত্র মনে হয় যেন গৌতম দা ভিন্ন, গৌতম দা এবং বিনয়েন্দুবাবু বাদে সেই দিন মাঠে বোধহয় প্রতিটা শিক্ষকই গিয়েছিলেন নাজিরপুর মাঠে। কিন্তু যা হোক একটা ঘটনা ঘটে, সবাই চলে এসেছিলেন। তো এইখানে আমি একটা ঘটনা বলি, সুকুমার ঘোষ সে কিন্তু সাইড ডিফেন্সে খেলতো। তো সুকুমার ঘোষের একটা মজার ঘটনা বলি, ওই টিমের এতে সুকুমার ঘোষকে কন্ট্রোলে থাকতো না ও, কিন্তু খুব সাইড ডিফেন্স, দারুণ সাইড ডিফেন্স খেলতো। ওকে একদিন বলা হয়েছিল, এই তুই একটু বল নিয়ে একটু নাড়াচাড়া করিস, তো তোকে একটা বল দেওয়া হয়েছিল। তো ও বলটা নিয়ে বাড়িতে নাচাতে নাচাতে ও নাচাতে পারছিল না, বিরক্তি হয়ে, আমিও সেখানে ছিলাম, বিরক্ত হয়ে এমনভাবে মারলো বল ইঁটে লেগে ওর পায়ের বুড়ো আঙুলের নখটা উঠে গেল। এইবার ওই নখ উঠে যাওয়ার পর পরের দিন খেলা কিভাবে খেলবে, গিয়ে দেখি যে ন্যাকড়া নিয়ে গিয়েছে, ন্যাকড়া নিয়ে ও নখটা বাঁধছে নাজিরপুর মাঠে। আমাদের বন্ধু কি সম্ভব, ওই তুই নামিয়ে দে তো দেখছি আমি। তো সত্যি কথা, ওর খেলার শেষে ওর বুটের রক্ত জমাট বাঁধা দেখলে যে কোনো ছেলে ভয় পেয়ে যাবে এখনকার ছেলে। ও কিন্তু একবারও বুঝতে দেয়নি যে ওর মনের মধ্যেই ছিল আমাদেরকে জিততে হবে এবং জিতে আসতে হবে। এই যে ব্যাপারটা, এই যে টিম গেম, এই যে অদম্য একটা চেষ্টা আমাদের ছেলেদের মধ্যে ছিল, এই জন্যই হয়তো ওনারা বলেছেন যে সত্যি ওই টিমটা ভালো টিম। এইবার এই টিমটার কথা বলি, যখন আমরা কিন্তু একটা হোঁচটও খেয়েছিলাম। হোঁচটটা কেমন, চ্যাম্পিয়ন হবার পর যখন জোন ভার্সেস খেলা হয়, তখন নাটনা মাঠে খেলা হয় আমাদের সঙ্গে কুঠিপাড়ার, না সরি ভুল বলছি, এটা আদুলিয়ার। এই আদুলিয়ার সঙ্গে খেলা হওয়াতে ওই আদুলিয়ার সঙ্গে কিন্তু আমরা 2-1 গোলে নাটনা মাঠে হেরে যাই। এইবার ওখানে একটা প্রোটেস্ট হয়। সেই প্রোটেস্টটা কি না, এরশাদ দা অর্থাৎ গোবিন্দপুরে একজন আমার খুব পরিচিত, আমাদের থেকে অনেকটা সিনিয়র, উনি ওই টিমে তখন খেলেছিলেন। উনি কিন্তু কুঠিপাড়া থেকে মাধ্যমিক পাশ করা ছেলে, তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়া ছেলে। তা আমরা প্রোটেস্ট করে আমরা জেতার পর কিন্তু আমরা ওই টিমটা ফাইনালে উঠেছিল। এইবার ফাইনালে যে ঘটনাটা বলার জন্যই আমি বলছিলাম, ফাইনালে যখন গেলাম নবদ্বীপে একটা স্কুলের সঙ্গে, আমাদের গভর্নমেন্ট কলেজের মাঠে, তো ওই টিমটাতে আমাদের পরিচিত বেশ কিছু ছেলে ওই স্কুলে পড়ে না, খেলে কিন্তু আমাদেরকে হারিয়ে দিয়েছিল। আমরা গৌতমদার কাছে এসে বলি সেই কথা, গৌতমদা কিন্তু বলেছিল যে ফাইনাল খেলা যা হয়েছে হয়ে গিয়েছে, তা নাহলে কিন্তু সত্যিই যদি সঠিক খেলা হতো তা আমাদের তেহট্ট স্কুলই কিন্তু সেবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হতো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমরা সেইভাবেই কিন্তু আমরা আমাদের টিমটা সার্ভিস দিয়েছিল সেই সময়। যাক, দুর্ভাগ্যবশত আমরা হতে পারিনি, আমি ঠিক আছে। তারপর আরও বিভিন্ন কথা, নানা ধরনের কথা, সেদিন তো আমি করুণবাবুর ওই ইতিহাসটা আমি বলেছিলাম আপনাদের সামনে, করুণবাবুর ওই উচ্ছ্বাসের কথা। তা আনন্দ কি যে তৎকালীন সময়ে যে খেলাধুলোটা নিয়ে তেহট্ট স্কুল যে এতভাবে পড়ে থাকতো। আরও কিছু কথা মানে না বললে না, স্কুল জীবনের কিছু কথা। আমি জীবনে কোনো দিন স্কুল পালাতাম না, কারণ আমার বাবা শিক্ষক ছিলেন, বলে দিত কেউ কাউকে যে চলে গেছে। আমি একদিন গণেশবাবু ক্লাসে ঢুকবেন শেষ পিরিয়ডে, আমি জানি উনি ঢুকলে পারে হয়তো 15 মিনিট এক্সট্রাও করাবেন, তা আমাকে মাঠে আসতে হবে। আমি একদিন ওই দিন পালিয়ে এসে পাশের ঘরে লুকিয়েছিলাম, আর উনি আমাকে দেখে বলছে, বাবলা বেরিয়ে আয়। আমাকে তো বেরিয়ে আসতে বাধ্য হলাম, আবার ঘরে গেলাম। কিরে তুই তো পারাস না কোনো দিন, আমাদের খেলা আছে, ও তো খেলা আছে, তো আমাকে বলে আচ্ছা যা তোর আজ মন বসবে না, বাড়ি যা। এই যে এই ধরনের যে এটা খেলার জন্য ছেড়ে দেওয়া, এটাও কিন্তু আমাদের টিচাররা তখন করতেন। আর এখন দেখি সেই পরিবেশটা হয়তো অনেকটা আলাদা, কারণ এখনকার ছেলেপেলে অত খেলা পাগলও নয়, তবে খেলায় অনেক সুযোগ আছে, এর আগের দিনও বলেছিলাম, কিন্তু সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে না। তারপরে একদিন আমার মনে পড়ে মানসবাবুর কথা, এখান থেকে চলে গিয়েছেন মানসবাবু 9A-তে আমার এই ঘরে। তখন আমার মনে পড়ে যে বিজারণের সঙ্গে আমাকে ধরে আমি বারবার একটা যে শব্দ ভুল বলছি, আর আমাকে উনি বলছে হচ্ছে না। স্যার আমি তো ঠিকই বলছি। উনি ডাস্টার দিয়ে আমাকে পিঠে মারলো, মেরে বললে যেটা কে বলবে
হ্যাঁ, মানে এই ধরনের একটা ব্যবস্থা, মানে এই ধরনের একটা পড়াশোনা, এই ধরনের একটা মানে ছিল যে কিন্তু রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া একদম। তো সেই শব্দটি আমার কিছুতেই আসছিল না। এই যে বিষয়গুলো হলো, আবার আমার জীবনে কিছু কথা আছে। আমি ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা দেব, তখন সেকেন্ড হাফে পরীক্ষা। আমার বাবা ফার্স্ট হাফে গার্ড দিয়ে চলে গিয়েছে, আমি নদীতে। আমার মনে পড়ে, তা আমার স্কুলে বাবা গিয়ে আটকে রেখেছিল। আমি 15 মিনিট পর স্কুলে পরীক্ষা দিতে এসেছিলাম। এবার এসে দেখি কি যে আর এক বাঘ আছে, সমীরবাবু গার্ড দিচ্ছেন। আমাকে দেখে বললেন যে এখন আসছিস? তাই বলছি। আমি ঢুকলাম, ঢুকে বলছি কিছু সেদিন আবার পদার্থবিজ্ঞান পরীক্ষা, আমি যথারীতি জীবন বিজ্ঞান পড়ে এসেছি, এরকম ঘটনা। তা আমাকে বলছি যে কী, আমি কৃষ্ণেন্দুকে বলছি কী পরীক্ষা রে? ও বলছি তুই কী লিখছিস? ও জীবন বিজ্ঞান না? বলছি না না, পদার্থবিজ্ঞান। তো এবার সমীরবাবু আমাকে ওইখানে একটা পিঠে চাপড়া মেরে বললো কত পাবি? আমি স্যার ঠিক আছে, সে যা হয়ে যাবে তাই বলে। না সত্যি হয়েছিল, পেয়েওছিলাম। তো সে যা হোক, এই ধরনের ঘটনাও কিন্তু আমার সঙ্গে ঘটেছে অনেক রকমভাবে। তো সেগুলোকে সামলেছি, হয়তোবা খুব ভালো জায়গায় যেতে পারিনি, কিন্তু যেটুকু শিখেছি তৎকালীন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। আর একটা কথা ভীষণ মনে পড়ে, এই নিয়তি দিদিমণি, নিয়তিদির কথা, মানে নিয়তিদির সঙ্গে যা শিখেছি আমার আজও মনে পড়ে। নিয়তিদিকে আমি যখন পড়াতেন, আমি আগে জিজ্ঞাসা করলাম পূর্বরাগ কী। উনি যেটা বলেছিলেন আমি আজও আমার মনে আছে। তিনি বললেন যে সাধারণত বয়ঃসন্ধির সদা চঞ্চল রোমাঞ্চ রঙিন মুহূর্তে নায়ক নায়িকার হৃদয় বেলায় অনুরাগের যে প্রথম পুলক বন্যা উদ্বেল হয়ে ভেঙে পড়ে, সেই স্বপ্নমধুর ক্ষণটিকেই বলা হয় পূর্বরাগ। এই যে কথাগুলো, মানে আমার এখনও মনে পড়ে যে এই সাংঘাতিক একটা ব্যাপার। সে সঙ্গ নহে রাগ জন্মে কহি পূর্বরাগ। তা এই কথাগুলো নিয়তিদির চর্যাপদ যেমন নিয়তিদির মুখে শুনে আমাদেরকে খুব ইন্সপায়ার করেছে, আবার তেমনি সাহিত্যের ইতিহাস একদম অসাধারণ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। মনে পড়ে পঞ্চশীলাদির কথা, পঞ্চশীলাদির বেশ কিছু কথা মনে পড়ে। পঞ্চশীলাদি 18 বছর পড়াতেন, সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। সেই 18 বছরের পড়াতেন যখন, তখন এত সুন্দর তার বিশ্লেষণ, এত সুন্দর তার ব্যাখ্যা, সেগুলো কিন্তু একদম পাওয়ার মতো। আবার প্রদীপ ভট্টাচার্যের কথা মনে পড়ে। তিনি আজকে হয়তো আমাদের মধ্যে নেই। প্রদীপবাবু যখন রাষ্ট্রপতি নির্বাচন করালেন পল সায়েন্সে, সেই রাষ্ট্রপতি নির্বাচনের যে ভেটো প্রথা, সে আজও মনে আছে আমার। তো এই যে জিনিসগুলো, সেগুলোকে শুনলেই যেন মনে হতো যে একদম ছবির মতো মনে থাকতো। আমি সত্যি বেশি পড়াশোনা করিনি, একদম বাস্তব কথা বলছি, কিন্তু যখন শুনতাম তখন হয়তো খুব মন স্থির করে শুনতাম। এইভাবেই কিন্তু পড়াশোনাটা তখনকার দিনে এগিয়ে নিয়ে গেছে। খুব বেশি বইয়ের প্রয়োজন হয়নি আমার মনে হয়, তখন বেশি শিক্ষকের প্রয়োজন হয়নি। তখন একজনই ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা পড়াতেন, আর একজন হয়তো অঙ্ক, জীবনবিজ্ঞান, পদার্থবিজ্ঞান পড়াতেন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সত্যি পেয়েছি, যেভাবে হোক যতটা পেরেছি শিখেছি। কিছুটা হয়তো হয়েছে, আরও অপূর্ণ থেকে গিয়েছে হয়তো নিজের অক্ষমতার জন্য বা নিজের ফাঁকিবাজির জন্য। তো সেই জন্য সকলের কাছে এখন অনুরোধ, বা এখনকার ছেলেরা যারা আছো, তারা নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার অনেক পন্থা আছে। পড়াশোনার মাধ্যমে তো অবশ্যই এগিয়ে যাওয়া যায়, তাছাড়াও মাঠ এবং খেলাধুলার মাধ্যমে। এই যে প্রসেনজিৎ রায়ের কথা শুনলেন, প্রসেনজিৎ রায় যে কথাগুলো বললেন, সত্যি তাই। উনি যখন আমি শুনেছি, ওনার মুখে গল্প শুনেছি বা কথা শুনেছি, যখন সল্টলেক স্টেডিয়ামে গিয়ে দৌড়াই, এই যে দৌড়ের সময়, দৌড় শেষে যখন 200 মিটারে ফার্স্ট হয়, তারপরে ওকে বরুণদা বলে কাঁধে নিয়ে তুলে নেচেছিল। তো এই যে বিষয়গুলো, এগুলো সত্যি জীবনের চলার পথে একটা দারুণ একটা সময় মনে থাকার মতোই জিনিস। সেই জন্যই বলি যে এগিয়ে চলুক এখনকার যুব সমাজ, অন্যদিকে মন না দিয়ে খেলা এবং পড়াশোনা নিয়ে যদি জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারে, অনেক দূর যাবে বলে আমার মনে হয়। স্কুলের 75 বছর, আর স্কুলের 75 বছর হচ্ছে, স্কুলের 75 বছর সুন্দর হবে। আমার এর আগের দিন বলেছি যেটুকু বলা, তো আমার মনে হয় সবাই নিজের সাহায্য সহযোগিতা বা নিজের মতো করে একটু এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিক, স্কুলটা আরও সুন্দর অনুষ্ঠান করুক, এবং যে
অনুষ্ঠান সূচি তারা তৈরি করেছে সেটা সুষ্ঠু এবং সফলভাবে হোক, এটা চাই। এছাড়াও আমরা লক্ষ্য করছি যে মাঠটাকে নিয়ে গেলো, আমাদের আর বারবার যেটা ঘটনা, আমি বেশ কয়েকবার আমাদের এই যে এসেছি, মিটিংয়ে এসেছি, এসে আমি মাঠের কথা তুলে ধরেছি। আমাদের যে খেলার মাঠ, তেহট্টের একটা ঐতিহ্য, তেহট্টের একটা প্রাণকেন্দ্র, কারণ এই মাঠ ঘিরে প্রচুর ছেলেপিলে মানুষ হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই স্কুল কর্তৃপক্ষকে বলবো মাঠের দিকে একটু নজর দিতে। আমরা মিটিংয়েও বলেছিলাম যে এই যে দেখছেন যে চারিদিকে সব সময় যেন এই মাঠটা ব্যস্ত হয়ে থাকে। তো আমরা যে খেলার মাঠ, খেলার অংশটুকুকে বাদ দিয়ে, যে আমরা বলছি না যে এই হাঁটা চলা বন্ধ করার জন্য বলছি না, তো হাঁটা চলার জন্য একটা ফেন্সিংয়ের ব্যবস্থা যদি চারিদিকে মাঠের চারিদিক দিয়ে করে দেওয়া যায় তাহলে হয়তো খুব সুন্দর হবে। কারণ তেহট্টের মানুষও এই মাঠকেই ভালোবেসে তারা ওই রাউন্ড দিয়ে ফেন্সিংয়ের উপর দিয়ে হাঁটবে, আর মাঠটা খুব সুন্দর হবে এবং মাঠটা ছেলেপেলের খেলার উপযুক্ত হবে। কারণ এই সময় আমরা যখন খেলাধুলা করেছি না, এত উপদ্রব ছিল না মাঠটার উপরে। সত্যি আমরা মাঠটাকে নমস্কার করে যেমন খেলতে নামতাম, তা আজও সেই রকম চেয়েছি যে সেই পরিবেশ যদি ফিরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সেইটাকে ব্যবহার করে মাঠটা আরও সুন্দর এবং হয়ে উঠবে বলে আমার মনে হয়। সেই জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যে যাই হোক না কেন সর্বশেষ যেন মাঠটার দিকে একটু নজর রাখা হয়, এইটুকু বলে আমি শেষ করলাম।